This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেফতার বাংলাদেশের সাসপেন্ডেড পুলিশ কর্তা। বিএসএফ এর হাতে পাকড়াও বাংলাদেশ পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার আফরুজ্জামান। গ্রেফতার করে পুলিশ। ধৃতকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। গত সপ্তাহে আফরুজ্জামানকে সাসপেন্ড করেছে বাংলাদেশ পুলিশ। ইউনুস জমানায় সাতক্ষীরা জেলায় আত্মগোপন করেছিলেন তিনি। তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে, আর সেই সমস্ত নথি তুলে দেওয়া হয়েছে ভারতের উচ্চপদস্থ আধিকারিকদের হাতে। पकड़ा गया है बॉर्डर पे। अब बीजेपी का अमित शाह का बीएसएफ घुसाएगा और पकड़ेगा, तो बीएसएफ तो घुसा रहा, नहीं तो आ रहा कैसे? और नहीं तो अमित शाह ये है, नाकाम है, जो बीएसएफ को कंट्रोल नहीं कर पा रहा, तो रेजिग्नेशन देना चाहिए। जेपीसी का শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে গত কয়েক মাসে 4 লক্ষ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ভারত সরকার পুশব্যাক করেছে। বাংলাদেশ সরকার তাদের ফিরিয়েও নিয়েছে। পশ্চিমবঙ্গ জমি না দেওয়ায় কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না, আর সে কারণেই অবৈধ অনুপ্রবেশ হচ্ছে, বারবার বাড়ছে, এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এটা প্রত্যেক দিনই হচ্ছে। এর কারণ হচ্ছে 540 কিলোমিটার এলাকাতে আপনার ফেন্সিং এর জন্য জমি দেয়নি। 16 সাল থেকে জমি চাওয়া হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না। বাংলাদেশি মুসলিম যাদের কোনো ভিসা পারমিট নেই, তারা ঢুকে পড়ে আমাদের এখানে ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, রেশন জেহাদ, ধর্মীয় জেহাদ, সব কাজগুলোই করছেন। ভারত সরকারকে, বিএসএফকে বিশেষ থ্যাঙ্কস দেব। তারা ইতিমধ্যে 4 লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছেন, এবং বিজিবিকেও ধন্যবাদ দেব, তারা নিতে বাধ্য হয়েছে। ভারত সরকার পরিষ্কার বলেছে, যদি ভিসা পারমিট থাকে আমরা একজনকেও পুশব্যাক করব না। আপনারা আমাদের তথ্য দিন। ভারত সরকার যে তালিকা ওদেরকে তুলে দিয়েছে, বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে, লফুল্লি, যে এদের কাছে ভিসা পারমিট নেই, কিন্তু এরা বাংলাদেশি নাগরিক। আজব কথা। প্রথম কথা, অনুপ্রবেশ হয়ে থাকলে অমিত শাহের বিএসএফ ঢুকতে দিল কেন? অনুপ্রবেশটা তো রোখার কথা হচ্ছে বিএসএফ এর, তাহলে ঢুকতে দিল কেন? আমরা তো বলছি অবৈধ যদি অনুপ্রবেশকারী থাকে তাদের বার করে দেওয়া হোক। আবার অন্য রাজ্য থেকে, সেখানকার ভোটার লিস্ট থেকে আমাদের ভোটারে ঢুকিয়ে দিচ্ছে, তাদেরকেও বার করে দেওয়া হোক। আর শুভেন্দুবাবু এত কথা বলছেন, ভুলভাল হিসাব দিচ্ছেন। ত্রিপুরায় বহিরাগত অনুপ্রবেশকারী পুশব্যাকের সংখ্যাটা একটু জোরে বলুন না। ত্রিপুরা তো ডবল ইঞ্জিন সরকার। ওয়েলে নেমে বিক্ষোভে কংগ্রেসকে দোষ দিচ্ছেন না রিজিজু, দায়ী করছেন তৃণমূল কংগ্রেসকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী। যেমন নেতা তেমনই তার সাংসদরা ব্যবহার করবেন, কলকাতা থেকে নির্দেশ দেন মমতা। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। বিজেপি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রণনীতি তৈরি করে। তৃণমূলের সেসবের বালাই নেই, ঠিক এভাবেই কটাক্ষ করেছেন কিরেন রিজিজু। जैसे हाउस शुरू हुआ, टीएमसी के लोग नीचे कूद गए, कागज फेंकने लगा, और उसको देख करके कांग्रेस के वेणुगोपाल ने चिल्लाने लगा, कागज फिर फाड़ने लगा। तो वो अंडरस्टैंडिंग का क्या हुआ? मैं कांग्रेस के लीडर्स और बाकी कुछ नेता है, उनको मैं सीधा ब्लेम नहीं करना चाहता हूं। नेता जैसे है वैसे उनका मेंबर काम करना पड़ता है। अब टीएमसी के ममता बनर्जी कलकत्ता से ऑर्डर देता है उनके एमपीओ को, तो ये मजबूर है। यहाँ पे हम लोग तो प्रधानमंत्री जी से बातचीत करके उनका सुझाव लेकर के फिर किस तरीके से हाउस चलाना है, अच्छा से कंसल्टेशन करके हम लोग सिस्टमेटिक हाउस में जाते हैं। इनका तो ऐसा है नहीं। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা নেত্রী কিরণ রিজিজু পায়নি। কিরণ রিজিজু যাকে নেতা হিসেবে পেয়েছে, সে গণতন্ত্রকে হত্যা করেছে। কিরণ রিজিজু যাকে নেতা হিসেবে পেয়েছে, সে ভারতবর্ষের অর্থনৈতিক
সংকট নিয়ে এসছে। কিরণ রিজিজু যাকে নেতা হিসেবে পেয়েছে সে বিদেশের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারেনি। কিরণ রিজিজু যে নেতাকে পেয়েছে সে দেশের সার্বভৌমত্বের সঙ্গে সে অ্যাডজাস্ট করে দিচ্ছে, কম্প্রোমাইজ করেছে। কিরণ রিজিজু যে সমস্ত নেতাদের কাছে পেয়েছে তারা তো অগণতান্ত্রিক। অতএব কিরণ রিজিজুর কথার কোনো মূল্য নেই। কিরণ রিজিজু একটা লজ্জা ভারতবর্ষের, যে একটা মহিলা শিডিউল কাস্ট মহিলাকে মারতে আছে কিরণ রিজিজু। সে তো বটেই। যা ওয়েলে যখন গন্ডগোল হয় পার্টির তো মতামত থাকেই, ওয়েলে আমরাও নামতাম। ওয়েলে নামাটা মানে এমন নয় যে মহাভারত অসুবিধা হয়ে গেল। ওয়েলে বিজেপি পার্টিও নেমেছে যখন তারা বিরুদ্ধে ছিল, এখন যারা বিরুদ্ধে আছে তারাও ওয়েলে নেমেছে। আমি নিজে ওয়েলে নেমেছি, তার জন্য আমি সাসপেন্ড হয়েছি। ওগুলো পার্লামেন্টে চিরাচরিত কতগুলো চেহারা। বিপর্যয় কাটিয়ে বাঙালির হাতে গড়ালো মেট্রোর চাকা। আত্মবিশ্বাস বেড়েছে, ভিড় বাড়তেই বলছেন নির্মাণকারী সংস্থার সিও। একাধিক বিতর্ক, বারবার বিপর্যয় হয়েছে, তারপরেও বউবাজারের তলা দিয়ে মেট্রো চলেছে। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 32 মিনিটের যাত্রা। নানাবিধ বিতর্ক এর আগেও হয়েছিল, আপনাদের সে খবর দেখাবো। এবং সেক্ষেত্রে বারবার সমালোচনা, সেই সমালোচনার মধ্যেও নিজের কাজ সম্পূর্ণ করেছেন ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের অন্তর্গত সল্টলেক থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাবতীয় কাজের যে নির্মাণকারী সংস্থার, সেই নির্মাণকারী সংস্থার চিফ অপারেটিং অফিসার মানে সিওও রূপক সরকার। তিনি যদিও এটাও বলছেন যে পরিষেবা অনেক আগে সাধারণ মানুষ পেতে পারতেন, সেটা অনেক দেরি হয়ে গিয়েছে, এটাই আক্ষেপ, এমনটাই তিনি জানিয়েছেন। ফলে বাঙালির হাত ধরেই গড়ালো মেট্রোর চাকা। একটার কাজ পুরোটাই প্রায় কার্যত হয়ে গিয়েছিল, আরেকটা গিয়ে মূলত সমস্যা তৈরি হয়। এই টানেল বেশি নামানো, তারপর কাজ করা, যেটা মূল দায়িত্ব ছিল আপনাদের মতো নির্মাণকারী সংস্থা, কতটা চ্যালেঞ্জ ছিল, কিভাবে করলেন? না, চ্যালেঞ্জ তো ছিল। দেখুন, কলকাতা এত, প্রথম কথা হচ্ছে বহু পুরনো শহর, সেকেন্ড হচ্ছে খুব কনজেস্টেড সিটি, যেখানে আপনার ভ্যাকেন্ট এরিয়া বা জেনারেলি টিবিএম টানেল আমরা চাই রোডের তলা দিয়ে বা গ্রাউন্ডের তলা দিয়ে, ফাঁকা জায়গা তলা দিয়ে নিয়ে যেতে, যেখানে অ্যাবসলিউটলি টিবিএম টানেলের উপর যাতে কোনো স্ট্রাকচার না থাকে, যতটা অ্যাভয়েড করা যায়। বাট এখানে কোনো উপায় ছিল না। আর কোথাও কি রুট ঘোরানোর জন্য এই বিপর্যয়? রুটেই না ঘোরাতো তাহলে কি সমস্যাটা হতো না? দেখুন, জিওলজি তো কোনো সাবস্টেন্সিয়াল চেঞ্জ হতো বলে আমার মনে হয় না, কারণ জিওলজি আর 100-150 মিটারের মধ্যে কতখানি চেঞ্জ হতে পারে। হ্যাঁ, অন্যান্য জায়গায় আমরা অনেক ভালো মাটি পেয়েছি, তবে আগে যেটা ছিল সেটা রাস্তার তলা দিয়ে খানিকটা ছিল, সুতরাং যে বিল্ডিংগুলো তলা দিয়ে আমাকে যেতে হয়েছে সেইটাই হয়তো অ্যাভয়েড করা যেত। বাট এই ধরনের ইনসিডেন্ট আমরা অ্যাভয়েড করতে পারতাম কি পারতাম না, সেটা তো ডিবেটেবল। কতটা যুদ্ধে জয়ী হতে পারলেন? মানে বাড়িও তো ভেঙে পড়েছে কাজ করতে গিয়ে, সে মানুষগুলো এখনো ঘর ছাড়া, সেখানে এই যুদ্ধটা কতটা জয় হতে পারলেন বা কতটা হারলেন? না দেখুন, একটা বাড়ি ভেঙে পড়েছে ঠিক কথাই, কিন্তু তাদেরকে তো আমরা ইমিডিয়েটলি হোটেলে অ্যাকোমোডেশন দিয়েছিলাম এবং তারপরে এখনও তারা ফাইনালি ফ্ল্যাটে আছে। যারা ফিরে আসতে পারেনি, এখনও কতগুলো বাড়ি তৈরি বাকি আছে, যারা ফিরে আসতে পারেনি তারা এখনও রেন্টেড ফ্ল্যাটে আছে এবং রেন্ট কলকাতা মেট্রো পে করছে।